তোমাদের কাছে আজকে আবার চলে এলাম। প্রভুজিকে প্রণাম জানাই। একটু আবার জাপানের স্টোরিটা শোনাবো আর কি। ওই কারণে আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সাবধানে থাকতেই হবে এই সময়, বুঝেছো তো। সাবধানে তো মার নেই, সাবধানে তো থাকতেই হবে। তো একটু প্রভুজিকে একটু স্মরণ করি, ঈশ্বরকে স্মরণ করে দু লাইন গাইছি, সেটা দেখি। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। তিনি ছাড়বেন না, তিনি ধরেই আছেন আমাদের সকলকে। আমরাই যেন না ছেড়ে দিই। শুধু শুধু ওনাকে বলে তো এটা লাভ নেই। আমরাই তো ঈশ্বরকে ছেড়ে দিই যখন আমাদের মনে হয় যে না, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, তার মানে ঈশ্বর নেই, এরকম একটা মনে হয় আর কি। কিন্তু সেটা তো প্র্যাকটিক্যালি তা নয়। তার তো করুণাবাড়ি সব সময় বর্ষিত হচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের এই যার যেরকম আধার, সেই আধার অনুযায়ী সেগুলো আমরা গ্রহণ করছি। সূর্য কিরণ যেমন কাউকে ভেদাভেদ করে না, সূর্যের কিরণ সব জায়গায় সমানভাবে পড়ে। কিন্তু যার যেরকম আধার, যেমন ফাঁকা মাঠ, সেখানে ধরো প্রচুর সূর্যের আলো পাচ্ছে, কিন্তু আর ছোট্ট একটা কুটির যেখানে একটিমাত্র ছিদ্র, সেখানে হয়তো সেই ছিদ্র দিয়ে অল্প একটুখানি আলো যাচ্ছে। তো কাজেই এইটা বললে ভুল হবে যে তার কৃপা আমাদের কাছে আসছে না। তার কৃপা সব সময় আমাদের উপর বর্ষিত হচ্ছে। ঠিক আছে, এবার এসো আমরা তোমাদের একটুখানি আমার ইয়েটা দেখাই। ছবিগুলো আগে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে আমি আর হাজব্যান্ড যাচ্ছি একটা ট্যুরিস্ট বাসে জাপানে, এই একটা অ্যাকুয়ারিয়াম দেখতে। এইটা হচ্ছে আমরা বসে আছি, এটা মেয়ে, আমি আর কর্তা। সেই অ্যাকুয়ারিয়ামের ভেতরে দেখো একটা পন্ডা। মানে এইটা হচ্ছে তোমার এমন একটা জিনিস, জীবন্ত কিন্তু ভেতরে ঢুকে আছে। আমরা বাইরে থেকে অনেক ট্রাই করলাম যদি একটু নিচে সামনে নেমে আসে। তিনি একদম গভীর ঘুমে মত্ত, তিনি আসছেন না। আর এই পন্ডার ব্যাপারে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বিদেশে না বাচ্চাদের এটা খুব লাকি। মানে এই পন্ডা এইরকমই তোমার সফট টয় করে। সেই সফট টয়েসগুলো বাচ্চারা নিয়ে রাত্রে ঘুমোয়, তাহলে ওরা কোনো ভয় পায় না। ওদের সবসময় একটা ওরা তো ছোটোর থেকেই তো বাচ্চারা সেরকমভাবেই বড় হচ্ছে যে আলাদা শোয়ার জন্য, কিন্তু এই পন্ডা ওদের রক্ষা করে, এরকম একটা ইয়ে রয়েছে আর কি, ভাবনা রয়েছে আর কি বিদেশিদের মধ্যে। তো সব বাচ্চাদের কাছে বিছানাতে বা ওরা নিজেরা এগুলোকে নিয়ে খুব খেলে। টেডি বিয়ার বলো, এই পন্ডা বলো, সব। তো ইনি জীবন্তই, কিন্তু ওপরে ঘুমিয়ে আছেন বলে ওর খুব টয়ের মতোই লাগছে। ভেতরের একটা ইয়ের মধ্যে আর কি, কেজের মধ্যেই আছে। আর এই শোটা আমরা দেখতে গিয়েছিলাম, এই যে ডলফিন শো। ওখানে একটা অ্যাকোরিয়াম আছে, সিনাগাওয়া অ্যাকোরিয়াম। সেই অ্যাকোরিয়ামের মধ্যে সব জীবন্ত, মানে মাথার ওপর দিয়ে মনে হচ্ছে যে ইয়ে চলে যাচ্ছে, কি বলে, মাছগুলো ভেসে যাচ্ছে। তারপরে তোমার যে কোনো ছোটো ছোটো হাঙরের যে ছোটোগুলো, সেইগুলো যাচ্ছে, ভাসছে জলে, সেগুলো সব ওই ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো তো যে গল্পটা বলছিলাম, তো আমরা ওই জাপানে বেড়াতে যখন গিয়েছিলাম ওই অ্যাকোরিয়ামটা, ওই অ্যাকোরিয়ামের মধ্যে ওই ডলফিন শোটা খুব সুন্দর। ওই যে এত ট্রেন্ড আপ ওরা, যে ওই তোমার ওই যে ছবিটা দেখালাম ওইভাবে ওরা জাম্প দিয়েছে, ধরো অত ওপরে। ওদেরকে ওই ট্রেনারগুলো সেরকমভাবেই শিখিয়েছে। প্রথমে জলের ধারে ওরা ওই কিছু খাবার টাবার দিচ্ছে, ওরা এসে এসে পাড়ে খাচ্ছে, তারপরে সেই হাতটাকে তুলছে, সেই হাতের মাপে ওরা ওপরে জাম্প করছে, জাম্প করে আর ওই খাবারটা খাচ্ছে। তারপরে ওদের মাথার উপরে, নাকের উপরে সব বল দিচ্ছে, সেই বলটা ব্যালেন্স করে রাখছে। তারপরে সেই বলটাকে আবার তুলে
যখন ট্রেনার ফেলছে তখন সেই বলটা আবার তারা নাকের ওপরে ক্যাচ করে নিচ্ছে, এইভাবে ট্রেনিং দিয়েছে ওদের আর কি। তো ওই ডলফিন শোটাও খুব ভালো লেগেছে। ওটাতেও আমি সবই বললাম না, ওই আমার মেয়ের সাথেই আমরা সব ঘুরেছি, ওই বাসটাতে যেটাতে আমরা বসে আছি দেখলে ওইটাতে করে আমরা গিয়েছিলাম। আর জাপানের এমনি ওদের বাড়ির যে ভিউটা আমরা সন্ধ্যেবেলায় যেটা দেখতাম চা খেতে খেতে, তো সেইটা দেখতাম যে অত ওপরে, তো মানে পুরো মানে হাফ অফ দ্য টোকিও তোমার ওই লাইট ঝলমল করছে। মানে এখানেও তুমি যদি খুব ওই কী বলবে সাউথ সিটির ওই যে বাড়িগুলোর একদম টপ ফ্লোরে গিয়ে তুমি যদি ছবি তোলো, মোটামুটি কলকাতার অনেকটা ভিউ আসে না, ঠিক সেরকম এখানেও আর কি। তো এইটা আজ থেকে ধরো 6, তো এটা 21, মানে কত বছর ক্যালকুলেট করে না, ততদিন আগে আমরা ওগুলো দেখেছি, তো আমাদের কাছে খুব অবাক লেগেছে, খুব ভালো লেগেছে আর কি, অবাকের থেকেও খুব ভালো লেগেছে। তো ওইগুলো দেখতাম একটা। আর সকালবেলায় উঠেই দেখতাম যে সব হাঁটা নয়, আমাদের যেমন এখানে কি হাঁটতে গেলেও ওয়াকিং, হাঁটাটা মানে কি এরকম একটুখানি লেথার্জি নিয়ে টুকটুক করে সব হাঁটছে, কিন্তু ওখানে সবাই যেন মনে হচ্ছে ওয়ার্ম আপ হয়ে গেছে একদম। যারা হাঁটছে তারা জগিংয়ের মতো হাঁটছে, তারপরে সাইক্লিং করছে। তারপর সামনেটা ওদের বিশাল, বলেছিলাম আগেরটা তো, ওদের যে একটা পার্ক আছে, তো সব পার্কে বসে ওরা ওই পার্কে গিয়ে ওরা সেই সাইক্লিং করে, পুরোটা ঘুরে দৌড়োয়। এরম ওদের শরীরচর্চার ব্যাপারটাও খুব আছে জাপানিজদের। আর আর একটা জিনিস ওই যে বললাম, যেটা ওরা ভীষণ সুন্দরভাবে নিজেদের লাইফটা লিড করে একদম। আমরা তো বাঙালি, ওখানেই বোধহয় একটাই ফ্যামিলি ছিলাম, ইন্ডিয়ান, আরও কেউ একজন ছিল হয়তো। তা আমাদের বাড়িতে অনেক রাত অবধি লাইট জ্বলতো, বাকি সব মোটামুটি ওই সব ওরা কাজ টাজ করে ফিরতো 8টা, 8:30, তারপরে প্রত্যেকটা জাপানি ফ্যামিলি ওই খাওয়া দাওয়া মানে মানে মোটামুটি 9টার মধ্যে সবার ঘরে লাইট অফ, সব শুয়ে পড়লো সকাল ঠিক। আর ওই যে বললাম সূর্যোদয়ের দেশ, ভোর 4টেতেই কটকটে রোদ, আমরা রাত করে শুতাম, 4 ঘন্টা ঘুমোতাম, আবার রোদে উঠে পড়তে হতো ভোর 4টের সময়। তো ওরা ঠিক নিজেদের সেই রুটিনে মানে ফেলে দিয়েছিল আর কি, কখন ঘুমোবে কখন উঠবে এইভাবে, এই হচ্ছে ব্যাপার। আর এইভাবেই মানে জাপান ট্যুরটা তো অনেক বড় ট্যুর, আমি সবটা তো তোমাদের একসঙ্গে বলতে পারবো না। তো এরমভাবেই আমরা গিয়েছিলাম অনেকগুলো জায়গাতে। এটা হচ্ছে তোমার ওই যে তোমাদের ডলফিন শোটা দেখালাম, শোয়ের যে ব্যাপারটা বললাম সেটা হলো, সিনাগাওয়া অ্যাকোরিয়াম ছিল ওখানে। আর একটা ছবি তোমাদের দেখাতে পারি, দেখি সামনে আসে কিনা ওটা। এটা হচ্ছে, না আসবে না এখন, পরে দেখাবো, আমি এখন আমার দিকে ক্যামেরাটা ফোকাস করছি। তো তো গল্পগুলো হচ্ছে এরকম যে জাপান ট্যুরের ব্যাপারটা, তো এইটা ছোট একটা ব্যাপার হলো। আর ওখানে নেতাজির একটা টেম্পল আছে, সেটাকে বলে রেনকোজি। ওটা ভীষণভাবে জাপানিজরা খুব বেশি, বোধহয় আজাদ হিন্দের সময় উনি জাপানে চলে এসেছিলেন, আজাদ হিন্দ ফৌজকে নিয়ে, ফৌজ গঠন করেছিলেন যখন, তো তখন ওরা খুব মানে কিন্তু নেতাজিকে মানতো, তার জন্য তার স্মৃতিতেই বলো বা তাকে রেসপেক্টের জন্যই বলো, ওই রেনকোজি টেম্পলটা মানে টেম্পলটা ওনার নামেই আর কি। ওই একটাই জিনিস, ইন্ডিয়ার একটা জিনিসই ওখানে ওরা ভীষণভাবে মানে। আর ওরা বেশিরভাগই না সব বুদ্ধিস্ট, মানে বৌদ্ধ ধর্মাবলম্বী, মানে অনেক বুদ্ধিস্ট কি বলো মঙ্ক দেখতে পাবে, আর বুদ্ধিস্ট টেম্পলও পাওয়া যায় ওখানে, অনেক জায়গায় আছে। তো আমরা সেখানেও যেতাম, গিয়েছিলাম বেশ কয়েকটাতে, খুব ভালো লেগেছিলো, নিস্তব্ধ চুপচাপ, অনেক দূরে দূরে সব সন্ন্যাসীরা বসে নিজের মতো প্রেয়ার করছে, তোমার ইচ্ছে হলে তুমিও ওখানে গিয়ে বসে খানিকক্ষণ থাকতে পারো, এইরকম। তো এইভাবে ওই জিনিসটাও হয়েছে, বুদ্ধদেবের ব্যাপারটা ছিল। আর আরও অনেকগুলোই জায়গা ছিল সেগুলো, যেমন আমরা টোকিও টাওয়ারে গিয়েছিলাম, সেই টোকিও টাওয়ার থেকে পুরো টোকিওর যে ইয়েটা ভিউটা ওইটাও তুলেছিলাম। তো সেগুলো আবার পরে বলছি আস্তে আস্তে, এখন এই একটু একটু করেই বলি। আর ওখানে খাবার দাবারের যে জিনিসটা পাওয়া যেত সেটা হচ্ছে যে ইন্ডিয়ান খাবার বলতে তুমি সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো, বেগুন, এগুলো পাওয়া যেত। আর আর সব জাপানিজ সবজি বেশিরভাগই। ওখানে একটা কি শাক পাওয়া যেত, ওটাকে খানিকটা ওই আমাদের দেশের পালং শাকের মতো, তো সেটা আমি সেরকমভাবেই রান্না করতাম বেগুন টেগুন দিয়ে,
বড়ি টড়ি তো পাওয়া যেত না, যেগুলো আমি নিয়ে গিয়েছিলাম একটু টুকটাক করে সেগুলো তো শেষ হয়ে গিয়েছিলো প্রথম প্রথম। তারপরে ওই মানে ওই আর পোস্তটাও আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম, আমরা বাঙালি তো একটু পোস্ত খেতে ভালোবাসি, তখন তো পোস্ত অত দাম ছিল না, একটু নিয়ে গিয়েছিলাম, তো সেইটাও খুব মানে একটু 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 করে মানে খরচা করেছিলাম আর কি আমরা মানে পোস্ত খাওয়ার জন্য। আর ওই মাছটা ওই যে বললাম কাতলা, রুই, চিংড়ি এগুলো পাওয়া যেত, তো ওইটাও একটা ব্যাপার ছিল, ওইগুলো খেয়েছিলাম। তো ওই ইন্ডিয়ান খাবার বলতে ওইগুলো, আর আমরা তো একদম মানে কী বলবো, বাঙালি তো ভেতো বাঙালি, আমাদের তো একটু মাছ ভাত বা এগুলোই মানে বিশেষ করে ভালো লাগে খেতে। জাপানি খাবার তো অত ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু সব টেস্ট করেছে, আমি পারিনি গো। সুশি ফুসি সব সে টেস্ট করেছে। আর ও ওখানে একটা খাবারের ব্যাপারে যে ওটা চপস্টিক দিয়ে খাওয়া, ওইটা আমি ওখানে গিয়ে শিখে গিয়েছিলাম, মানে ওখানে যে রেস্টুরেন্টে মানে ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখানের খাবারগুলো তাও একটু ইন্ডিয়ান টাচ আছে আর কি। ইন্ডিয়ান টাচ না, আমরা বিদেশি খাবার যেগুলো খাই তার মধ্যে, কিন্তু একদম টোটাল জাপানিজ খাবার নয়। তো ওইখানে মেয়ে বলছে তুমি ট্রাই করো তো। তো ওই কয়েকবার খেতে খেতে বেশ ভালো হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম চপস্টিক দিয়ে খাওয়া। তো বাড়িতে এসেও নুডলস ফুডলস যখন বানানো হতো তো ওই চপস্টিকই খেতাম, নিয়ে এসেছিলাম আমি এখানে। তারপরে খেতে খেতে আমি বললাম না বাবা চলো চামচই ভালো, নাহলে আমাদের তো সব থেকে ভালো হচ্ছে হাত। তো সেইভাবেই আমরা মানে ওই আর কি সব ট্রাই করা আর কি, বিদেশে গিয়ে বিদেশি জিনিস ট্রাই করা, এগুলোই করেছিলাম আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এর সঙ্গে একদম কন্ট্রাডিক্টারি যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রভুজির কথা। প্রভুজি আমাদের যেভাবে আমাদের আদর্শে তার আলোতে আমাদের নিয়ে এসছেন, বা আমরা যেটা মানে ফলো করছি সেটা হচ্ছে তার তার জন্য না, তার দীক্ষায় বা তার আদর্শে আমরা নিজেদের ধর্মের পথে নিয়ে যেতে চাইছি। যে ধর্মটা জীব সেবা, যে ধর্মটা মানব সেবা, সেটাই তো ধর্ম। ধর্মের যে গূঢ় যে তথ্য বা গূঢ় যে রহস্য, সেটা ওই ধর্ম ওটাকে বলে না যে আমরা পুজো করলাম, সন্ন্যাস নিলাম, তারপরে তোমার সংসার থেকে পালালাম, স্বজন বিমুখ হলাম, সেগুলো ধর্মের মধ্যে নয়। মানে আমি শুধু ঈশ্বরকে সবাইকে নিয়ে যেভাবে আমরা নিজের জীবন চালাবো, কিন্তু আমাদের গায়ে কোনো কিছুর বিশেষ ট্যাগ থাকবে না, যে আমাদের দেখে যেন মনে না হয় আমরা ধর্ম করছি, মনে না হয় না, মনে হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ধর্ম করা মানেই যে এইগুলো শো করা, সেইগুলো কিন্তু নয়। তোমার মধ্যে যদি সেই পরমাত্মার খোঁজ তুমি পেয়ে থাকো, মানে আমরা তো কোথাও তুচ্ছ প্রাণী, আমরা তো আর পরমাত্মাকে চট করে পাবো না, আমরা একটুখানি যদি বসি তার স্মরণে বা তার মননে, সেই যে ফিলিংসটা হবে, সেই ফিলিংসের আনন্দতে আমরা পার্থিব সমস্ত কিছু ভুলে যেতে পারবো। মানে সেগুলো আমাদের গায়ে অত আমাদের গায়ে অত লাগবে না বলতে চাইছি আমি, মানে আমাদের সেটা মনে হবে না যে আমরা এই দুঃখ পেলাম ওই দুঃখ পেলাম। মানুষ তো বটেই, সেই জন্য তো হবেই, সেগুলো তো আসবেই, কিন্তু সেগুলো আমরা ওভারকাম করে যেতে পারবো। সেই পরমাত্মার খোঁজটাই হচ্ছে আসল কথা, সেটাই হলো ধর্ম। তুমি নিজেকে অ্যানালিসিস করে দেখো, তুমি নিজের আত্মার খোঁজ করো, তুমি কে সেটা তুমি জানো। প্রভুজির বক্তব্য তাই, যে তুমি কে তুমি সেটা জানো। সব জীবের মধ্যেই তিনি আছেন। কেন ছোটোবেলা থেকেই তো আমরা শুনে আসছি যে সবার মধ্যে কিন্তু ভগবান আছে, তুমি ওকে ওই করো না, তুমি ওর গায়ে পা দিও না, পিঁপড়েকে পা দিয়ে মেরো না, মানে সবার মধ্যেই তিনি আছেন। তিনি হচ্ছেন বিশ্ব চরাচরে, তার অস্তিত্ব আছে, মানে ঈশ্বর আছেন সবার মধ্যে। কাজে সকলকেই যেন আমরা রেসপেক্ট দিই, কাউকেও যেন কষ্ট না দিই, অবহেলা না করি, এটাই হচ্ছে কথা। আর ধর্ম মানে ওইরকমভাবে ধর্ম করো না, তুমি স্বজন বিমুখ হয়ে গেলে, সংসার থেকে চলে গেলে, সন্ন্যাস নিলে, সন্ন্যাস নাও, সেটা তো এক একটা ক্ল্যানে এক এক রকম আছে, সেটা নাও, কিন্তু তার জন্য এমন নয় যে তুমি সংসারের থেকে বাইরে চলে গেলে। সংসারের থেকেও ধর্ম করা যায়, আমরা তো সংসারী মানুষ, আমরা তো সংসারেই থাকবো। তো সেইভাবেই আমরা ধর্ম করব, তার কথা জানাবো আরও চারটে লোককে, তারা যেন সেইটা ফিল করতে পারে যে প্রভুজি
হ্যাঁ, মানে প্রভুজিটা ঈশ্বর, আমি প্রভুজি মানে আমি আমার গুরুদেবকে নিয়ে বলছি সেটা কথা না, মানে একদম বিশ্ব চরাচরে আমাদের প্রেমটা যেন আমরা বিলিয়ে দিতে পারি, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এইটাই হচ্ছে ধর্ম। তো চলো, অনেক কথা বলে ফেললাম। এইটা ঠিকই। যেমন আরেকটা আছে না, প্রভুজিকে ঈশ্বরকে নিয়ে গান, সেটা এখন আর মনে পড়বে না, স্বাভাবিক। আমার তো খুব ইনস্ট্যান্ট আমার মেমারি লস হচ্ছে, ডাক্তারকে দেখাতে হবে এই ভাবছি, এই ভুলে যাচ্ছি। তো ঠিক আছে, ভালো থেকো, সকলে সুন্দর থেকো, কালী পুজোয় খুব এনজয় করো। আমি আবার পরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? চলো।